আমাদের বাসা থেকে কিছুটা দূরে রেল লাইন আছে। সন্ধ্যার পর আমি রেল লাইনের ধারে এসে ঘাসের উপর বসে ফোনে গেম খেলছি। জায়গাটা নিরিবিলি, একদমই নির্জন। রেল লাইনের পাশে একটা লেক আছে। লেকে অহরহ শাপলা ফুল ফুটে আছে। চারিপাশে আজ জ্যোৎস্নার ঝলমলে আলো। জায়গাটা আমার অনেক পছন্দের, তাই আমি প্রায় প্রায়ই এখানে এসে বসে সময় কাটাই, বিশেষ করে যখন মনটা খারাপ থাকে। আজও আমার কোনো এক কারণে মন খারাপ। এসেছি সন্ধ্যার পর, এখন বাজে রাত 8:30। আমি এক মনে গেম খেলছি। হঠাৎ ট্রেনের হুইসেল শুনতে পেলাম। ট্রেন মাঝে মাঝেই ঘন ঘন হুইসেল দিচ্ছে, কিন্তু এই জায়গায় ট্রেন যেতে গেলে কখনো হুইসেল দেয় না। আমি তো প্রায় প্রায়ই এখানে আসি, ট্রেনও যাই, কিন্তু এখানে ট্রেন হুইসেল দেয় না। কিন্তু আজ বারবার হুইসেল দিচ্ছে। তাই আমি ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে আমার ডান সাইডে ঘুরে ট্রেনের দিকে তাকাতেই দেখলাম একটা মেয়ে রেল লাইনের মাঝ বরাবর ট্রেনের দিকে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। ট্রেন ছুটে আসছে রকেটের গতিতে আর বারবার হুইসেল দিচ্ছে। ট্রেন আসছে দেখেও মেয়েটা ঠায় দাঁড়িয়ে আছে। বুঝতে আমার বাকি রইল না, মেয়েটা সুইসাইড করতে এসেছে, আর এটা হয়তো ট্রেনের স্টাফ। বুঝতে পেরে বারবার হুইসেল দিচ্ছে। আমি বসা থেকে উঠে ফোনটা পকেটে রেখে নিজের সর্বগতিতে ছুটতে থাকি। মেয়েটা আমার থেকে অনেকটাই দূরে, ট্রেন অনেকটাই কাছাকাছি চলে এসেছে। আমি দৌড়ের গতি আরও বাড়িয়ে মেয়েটার হাত ধরে টান দিয়ে রেল লাইনের বাইরে আনতেই আমি ব্যালেন্স হারিয়ে মেয়েটাকে নিয়েই পড়ে যাই, আর ট্রেনও সাঁই করে ছুটে চলে যায়। আমি মেয়েটার উপর থেকে উঠে দাঁড়াতেই মেয়েটা উঠে আমার মুখে একটা থাপ্পড় দিয়ে 2 হাত দিয়ে আমার টি শার্টের কলার ধরে ভয়ঙ্কর রাগান্বিত স্বরে বলল, এই তুই আমাকে বাঁচালি কেন? কেন আমাকে মরতে দিলি না? আমি মরতে চাই, এই নিষ্ঠুর দুনিয়াতে আমি বাঁচতে চাই না। কেন বাঁচালি তুই আমাকে? আমি আমার কলার ধরে রাখা মেয়েটার 2 হাতের উপর আমার 2 হাত রেখে শান্ত স্বরে বললাম, কিছু মনে করো না। তোমার সাথে তুমি করে কথা বলাতে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বয়স বড়জোর 17-18 হবে। আমার থেকে বয়সে তুমি অনেক ছোট, তাই তোমার সাথে তুমি করেই কথা বলছি। আচ্ছা, তুমি মরতে চাও কেন? আমার কথা শুনে মেয়েটা ধীর গতিতে আমার কলার ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলল, বাঁচবো কার জন্য? আমি তো পৃথিবীতে আমার তো পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আমার বয়স যখন 8 বছর, তখন আমার মা মারা গেছে। বাবা দ্বিতীয় বিয়ে করে মা মারা যাওয়ার 2 মাসের মধ্যেই সৎমা আমাকে মেনে নিতে পারেনি। ছোটবেলা থেকেই আমি চাকরের মতো বাড়ির সব কাজ করি। সৎমা খুব অত্যাচার করে আমার উপর। আমার আমার বাবা এর কোনো প্রতিবাদও করে না। কাজে একটু ভুল হলেই আমার সৎমা আমার গায়ে হাত তোলে। আমাকে পড়াশোনা পর্যন্ত করতে দেয়নি। অনেক কষ্টে ক্লাস 9 পর্যন্ত পড়েছি। তারপর থেকে আমাকে আর স্কুলে যেতে দেয়নি। পড়াশোনার কোনো খরচ বাবাকে দিতে দেয়নি। রান্না থেকে শুরু করে সব কাজ আমি করি। আর সৎমা রাজরানীর মতো পায়ের উপর পা তুলে বসে থাকে। কাজে একটু ভুল হলেই আমার মা তুলে বাজে ভাষায় গালি দিয়ে কথা বলে। দিনের মধ্যে শতবার বলবে, তুই মরতে পারিস না, মরিস না কেন? আজকে দুপুরে আমাকে ভাত দেয়নি, বলল ভাত নেই, দুপুর থেকে ভাত না খেয়ে আছি। ভীষণ ক্ষুধা পেয়েছে, একটু ভাতের জন্য রাতের অপেক্ষায় আছি, যে রাতে তো একটু খেতে পারবো। কিন্তু আজকে রাতে ভাত রান্নার সময় বেখেয়ালে ভাত পুড়ে যায়। তাই আমার সৎমা আমাকে রাতেও ভাত দিল না, বলল তোর ভাগের ভাত তুই পুড়িয়ে ফেলেছিস, আজ তোর খাওয়া বন্ধ। প্রতিদিনই আমাকে খাওয়ায় কষ্ট দেয়। রান্নার সময় চাউল কম করে দিবে, নিজেরা ঠিকই খাবে আর আমাকে বেলায় বলবে, আর আমার বেলায় বলবে ভাত নেই। এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। ক্ষুধায় যন্ত্রণা আমি আর নিতে পারছি না সহ্য করতে, তাই মরতে এসেছি। আপনি কেন আমাকে বাঁচালেন? কেন আমাকে মরে গিয়ে কথার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি পেতে দিলেন না আপনি? কথাগুলো বলেই আমি শব্দ করে কেঁদে উঠি। মেয়েটার কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়েটার চোখের পানি মুছে দিয়ে বললাম, একটা কথা কি জানো, মৃত্যু কোনো সমাধান হতে পারে না।
জীবনটা তোমার নিজের মতো করে বাঁচতে শিখো। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, আবার কারো কাছে তার সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও গাধা গাধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটু কমে যাবে না, কারণ আলোর ব্যাপারই তো আর সোনা চিনবে না। কারো কাছে তুমি ন্যাকা, কারো কাছে বোকা, কারো কাছে রাগী, কারো কাছে অহংকারী। আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে। দিন শেষে তুমি তুমি, একটু খারাপ একটু ভালো, সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালো আছে, শুধু তুমি ছাড়া। তুমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মরতে চাচ্ছিলে। 10 মিনিটের জন্য একটু হসপিটালে যেয়ে দেখো তো, কত মানুষ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, বাঁচার জন্য আর্তনাদ করছে। তুমি তোমার মতো করে বাঁচতে শিখো, মাথা নিচু করে অন্যের পায়ের নিচের পাপোশ হয়ে নয়, মাথা উঁচু করে প্রতিবাদ করে বাঁচতে শিখো। এখনো কাঁদছো তুমি? কান্না করো না। নাম কি তোমার? আমার নাম আলো। আমার নাম সীমান্ত। সামনেই আমার বাসা, তুমি আমার সাথে আমার বাসায় চলো। কথাটা বলেই ছেলেটা আমার চোখের পানি মুছে দিয়ে আমার হাত ধরে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই আমি আমার বাসায় পৌঁছে গেলাম। আমি মেয়েটার হাত ধরে ড্রয়িং রুমে প্রবেশ করে সার্ভেন্টকে ডেকে বললাম, খাবার সার্ভ করো। তারপর আমি আলোকে নিয়ে ডাইনিং টেবিলে এসে বসলাম। আলোকেও বসতে বললাম। সার্ভেন্ট খাবার সার্ভ করে দিল। আমরা দুজনে খেতে শুরু করলাম। আমি আলোর দিকে তাকিয়ে দেখলাম আলোর টপাটপ খেতে মগ্ন। আমি মুচকি হেসে নিজেও খেতে শুরু করলাম। 20 মিনিট পর খাওয়া শেষে আমি আলোকে নিয়ে আমার পাশের রুমে গিয়ে বললাম, আজ থেকে এটা তোমার রুম, তুমি আজ থেকে আমার বাসাতেই থাকবে, কোনো টেনশন নেই তোমার। তোমাকে আমি স্কুলে ভর্তি করে দিব। মনে করো তোমার আজ থেকে নতুন জীবন শুরু হলো, যে জীবনে তোমার কষ্ট নেই, যন্ত্রণা নেই, থাকবে শুধুই সুখ আর ভালোবাসা। কে ভালোবাসবে আমাকে? আমি আলোর কাছে এগিয়ে এসে আমার দুহাত দিয়ে আলোর দুহাত ধরে বললাম, এই যে আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে আমার বউ বানাবো। আমার আব্বু আম্মু আমেরিকা থাকে, ওখানে আমাদের বিজনেস আছে। আমার বিদেশ থাকতে ভালো লাগে না, আমাদের দেশেও বিজনেস আছে। আমি দেশের বিজনেস সামলাই। আম্মু আগামী মাসে দেশে আসবে। আম্মু দেশে ফিরলেই তোমাকে আমি বিয়ে করব। তোমার কি কোনো আপত্তি আছে আমাকে বিয়ে করতে? আমি মাথা নিচু করে মৃদুস্বরে বললাম, না, কোনো আপত্তি নেই আমার। আমি আলোর কোমর ধরে আমার কাছে টেনে নিয়ে বললাম, তখন আমার বাম গালে থাপ্পড় দিয়েছ, সেই গালে এখন একটা চুমু দাও। আমি সীমান্তর বাম গালে আলতো করে একটা চুমু দিয়ে সীমান্তকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, আমার প্রতি তোমার এই সীমাহীন ভালোবাসা কোনোদিন বিলীন হয়ে যাবে না তো? আলো আমাকে জড়িয়ে ধরাতে আমিও আলোকে জড়িয়ে ধরে বললাম, কোনো দিন হবে না। তুমি আমার জীবনে আধারের পথ চলার আলো, আমার সীমাহীন ভালোবাসা তুমি।